একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ, সেই বেচারার মাসে বেতন 1,76,000 টাকা। এর বাইরে তার কোনো গার্মেন্ট ব্যবসা নাই, তার কোনো ইয়াবা ব্যবসা নাই, তার কোনো অস্ত্রের ব্যবসা নাই, তার কোনো অবৈধ ব্যবসা নাই। কিন্তু তার স্বপ্ন হলো ঢাকা শহরে 3 একর জায়গার উপরে প্রাসাদোপম বাড়ি তৈরি করে সামনে একখানা সুইমিং পুল নিয়ে সেখানে হরিণ এবং ম্যাকাও পাখি পুষবার। কিন্তু মাননীয় স্পিকার, তার এই 1,76,000 সৎ পয়সার টাকায় কি ঢাকা শহরে 3 একর জায়গায় প্রাসাদোপম বাড়ি তৈরি করা সম্ভব? সম্ভব নয়। ঠিক একইভাবে মাননীয় স্পিকার, যখন 9,38,000 কোটি টাকার বাজেট আসে, তখন আমরা বুঝতে পারি এই বাজেটটি কিভাবে বাস্তবায়িত হবে। প্রথম আলোর খবর বলছে বিনিয়োগে এতটা মন্দাবস্থা আগে দেখেনি বাংলাদেশ। জ্বালানি সংকট, আর্থিক খাতের দুরবস্থা, উচ্চ সুদ হার, উচ্চ মূল্যস্ফীতির সাথে যুক্ত হওয়া অস্থিরতা ও অনিশ্চয়তা সবকিছুই ভূমিকা রেখেছে। অথচ অর্থনীতি যে গর্তে পড়েছে, সেখান থেকে তুলবার জন্য বিনিয়োগ ছাড়া সরকারের হাতে আর কোনো রাস্তা নাই। অর্থমন্ত্রী নিজেও সেটা উপলব্ধি করে বলেছেন, আমরা ঋণ নির্ভর বাজেট থেকে ধীরে ধীরে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চাই। কিন্তু বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার, তার কতটা বাংলাদেশ এনশিওর করতে পারছে? গ্যাস এবং বিদ্যুতের দুষ্প্রাপ্যতা, আমলাতান্ত্রিক জটিলতা, অবকাঠামোগত দুর্বলতা, ঋণ প্রাপ্তির সমস্যা, ঋণে উচ্চ সুদ পুরো বিষয়টিকে এতটাই জটিল করেছে যে ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসা সহজীকরণের যেই তালিকা বিশ্ব ব্যাংক প্রকাশ করে, সেখানে 190টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 168তম। মাননীয় স্পিকার, এটা 2020 সালের পরিসংখ্যান, এরপরে নতুন পরিসংখ্যান পাওয়া যায়নি। যেই দেশের সরকারি হিসেবে বেকারের সংখ্যা 26 লাখ আর বেসরকারি হিসাবে সেটা 1.25 কোটির ওপরে, সেই রকম একটা দেশে যদি বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ না পাওয়া যায় কিংবা বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি না করা যায়, তাহলে কি করে নতুন কর্মসংস্থান তৈরি হবে আমি জানি না। সে কারণেই বাংলাদেশের প্রবৃদ্ধিকে জবলেস গ্রোথ হিসেবে চিহ্নিত করা হয়।